This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুতরাং বুঝতে পারছেন যে এতদিন যে জিনিসটা আপনাদের সামনে একটু একটু করে একটা রূপ পেয়েছিল এবং যেটাকে দেখে আপনারা তারপর আবার যে মানে তার একটা ক্লাইম্যাক্স আর কি সেটা দেখে আপনারা হয়তো হাসাহাসি করছিলেন, আমরা আলোচনা করছিলাম এই যে চট জলদি কোথাও ভোটটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিল বেরিয়ে গেল, এটা দেখে তো আমরা মজাই করছিলাম। এর পেছনে যে একটা অঙ্ক লুকিয়ে রয়েছে, একটা মনস্তাত্ত্বিক অঙ্ক, সেটা বুঝতে পারছেন তো। এবং খেয়াল করে দেখুন যতগুলো জায়গায় এরকম ঘটনা ঘটেছে সব কিন্তু আন্ডারডগরাই এটা বেশি করে। অর্থাৎ ওই উত্তরবঙ্গে সেখানে তো 8টা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে কিছু নেই, সুতরাং ওই জায়গাটায় অন্তত তাদের আন্ডারডগ বলে ধরতে হবে। তারা কিন্তু বিজয় মিছিল বার করে দিল। এই যে আসনগুলোতে তারা গতবার হেরেছিল সেই আসনগুলোতে ভোটের সময় বিজয় মিছিল বার করে বাকি 39টা আসনের জন্য একটা বার্তা দিয়ে রাখলো। ঠিক যেরকমভাবে এখানে আন্ডারডগ ছিল ওই 21-এর ভোটে বিজেপি, তারা 200 সিট শুরুর থেকে বলে যাচ্ছিল। এইগুলো হচ্ছে আন্ডারডগ হওয়ার, বা ওই বামেদের 16 সালে একই গল্প সবকটাই। সবসময় অবশ্য রাজনীতিতে না সবসময় অন্যদের সবটা ছেড়ে দিতে নেই, এটা রাজনীতিকরা খুব বিশ্বাস করেন আর কি। ফলে শুধু আন্ডারডগদের জন্য সবটা ছেড়ে রাখবেন, সেই ভাগ বসানোর জায়গাটা কোনো মতেই হারাতে রাজি নন রাজনীতিকরা। এই জন্য মাঝে মধ্যে এই যখন আজকেই মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলছেন যে প্রথম দফার ভোটেই পরিষ্কার বিজেপির সরকার গড়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কারণ কাল সারা দেশে যতগুলো আসনে ভোট হয়েছে তার একটা আসনেও নাকি বিরোধীরা জিতবেন না, প্রধানমন্ত্রী সাফ বলে দিলেন। এবার এটা দেখে কে কীভাবে ব্যাখ্যা করবেন জানি না, কিন্তু মনস্তাত্ত্বিক লড়াইটা এটা তো পরিষ্কার। আগে ভাগেই ওখানে বিজয় মিছিল আর এখানে বিরোধীরা একটাও জিতবেন না, মানে সবকটাই তারা জিতবেন, এটা পরিষ্কার ঘোষণা করে দেওয়া। এবার এই রকম ঘোষণাগুলো ওই আগেরগুলো সবকটার ক্ষেত্রে আন্ডারডগরা করেছে বলে কেউ যদি আবার ওরকম কিছু এক্ষেত্রে ভাবতে পারেন, তার জন্য আবার বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা আছে, সেগুলো জটিল, ওর মধ্যে আর ঢুকছি না। কিন্তু মুখ্যমন্ত্রী তিনিও তো আবার কাল বলেছেন যে রাজ্যের যে 3 আসনে ভোট হয়েছে, আজকেও বলেছেন সে কথা, যে 3 আসনে ভোট হয়েছে সেই 3টে আসনে তৃণমূলই জিতছে। যদিও সামান্য সংশয় তৈরি করেছেন আজকে তৃণমূল নেত্রী, বলেছেন আলিপুরদুয়ার আসনটা তারা সম্ভবত জিততে চলেছেন, একটা কোট আনকোট দিয়েছেন সম্ভবততে। এই হার জিতের অঙ্কে না সম্ভবত শব্দটা খুব জটিল, কারণ হর তো এই দুটোই আছে। আরও একটা ফ্যাক্টর আছে জানেন তো এই হার জিতের অঙ্কে, সেটা সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর। বাংলাদেশের মানে এটা এই জন্যে বলছি আপনাদের, এটা বুঝতে গেলে তো মানে আলটিমেট এই এতগুলো চাপ সৃষ্টি করা, এত দাবি, সবই তো মনস্তাত্ত্বিক চাপ, একজন আরেকজনের ওপর চাপিয়ে দেন। গোটা ব্যাপারটাই মনস্তত্ত্বের লড়াই, বুঝলেন তো। ফলে মনস্তত্ত্ব বোঝাটা খুব জরুরি, মানে এই ভোটের অঙ্ক বুঝতে গেলে। তাই জন্যই আজকে এই বাংলাদেশের কাগজগুলো দেখছিলাম, সেখানের একটা বড় খবর গতকাল ঘটেছে। তাদের জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস কাল মারা গেছেন। বাংলাদেশের মতো জায়গা যারা লড়াই করে এরকম স্বাধীনতা নিয়েছে এবং যাদের মানে তাদের কাছে ব্যাপারটা খুব বড়, জাতীয় পতাকা সব দেশের কাছেই বড়, তাদের কাছেও একটা বেশ আবেগের জায়গা। সেই ভদ্রলোক জাতীয় পতাকার রূপকার মারা গেলেন, কিন্তু বাংলাদেশের বড় বড় সংবাদপত্রে এই খবরটাকে খুঁজে পেতে আপনাকে কষ্ট করতে হবে, কারণ সব কাগজের প্রথম পাতায় বড় বড় জায়গা দখল করে নিয়েছে এই আমাদের লোকসভা ভোটের 3টে আসনের পর্যালোচনা। এবং সেই 3টে আসনে তারা বড় বড় করে হেডলাইন করেছেন যে প্রথম দফারে ভোটে 3টে আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হই হই করে জিতে গেছে। মানে এটা সবার এক ট্রেন্ড। বাংলাদেশের কাগজগুলোর এই ট্রেন্ড দেখে কি সংখ্যালঘু মনস্তত্ত্বের খানিকটা আন্দাজ পাওয়া সম্ভব? আন্দাজ খানিকটা পেলেও কিন্তু বুঝতে পারবেন এবার যতই ওই বাম আর আইএসএফ আশায় থাকুক, সংখ্যালঘু ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনাটা বোধহয় কম। এবার গতকাল প্রথম দফার ভোটে
3টে আসনের মধ্যে সবথেকে বেশি গোলমাল কোথায় হয়েছে? কোচবিহারে। যে জায়গাগুলোতে গোলমাল হয়েছে সেগুলো একটু ম্যাপের মধ্যে দেখুন, দেখবেন বেশিরভাগই সীমান্তবর্তী এলাকা, আর সেখানে অনুপ্রবেশ একটা বড় ফ্যাক্টর। এরকম একটা পরিস্থিতিতে গতকাল কিন্তু উদয়ন গুহ খুব ভালো স্ট্র্যাটেজি নিয়েছিলেন। দেখছিলাম তিনি যে সমস্ত এলাকায় যাচ্ছেন সেখানেই কোনো না কোনোভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে। দেখতে দেখতে অনেকদিন আগের একটা কথা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো, আপনাদের শোনাই। 2000 সাল পাঁশকুড়া লোকসভা নির্বাচন ছিল, সেবার ওই পাঁশকুড়া উপনির্বাচনে সেই সময় প্রবাদ প্রতিম বামপন্থী নেতা গুরুদাস দাশগুপ্তকে চড় মেরেছিলেন তৃণমূলের মোহাম্মদ রফিক। অনেক দিন পর যখন তার সঙ্গে কথা হয় তখন রফিক বলেছিলেন যে এই গুরুদাস দাশগুপ্তর মতো গুরুজনকে মেরে ঠিক করেনি, তার গায়ে হাত তুলে তিনি অন্যায় করেছেন এবং তিনি অনুতপ্ত, সেটা বলেছিলেন। কিন্তু সেটাই হয়তো স্ট্র্যাটেজি ছিল। সব মিডিয়া, নির্বাচন কমিশন সেই ঘটনা একদম ঝাঁপিয়ে পড়েছিল, কারণ গুরুদাস দাশগুপ্ত এরকম নামী পার্লামেন্টেরিয়ান, গোটা দেশের কাছে একটা আইকনের মতো তিনি পার্লামেন্টে, তার গায়ে হাত, সবাই ঝাঁপিয়ে পড়েছিল, সবার নজর সেদিকে। আর সবার চোখের আড়ালে হয়তো রফিক বাহিনী গ্রামাঞ্চলে তাদের নিজেদের কাজকর্মগুলো যা ভোট সংক্রান্ত করার আর কি সেগুলো করতে পেরেছিল, এবং ফলাফল উপনির্বাচনে জিতেছিলেন তৃণমূলের বিক্রম সরকার। রফিকের এই স্ট্র্যাটেজি কিন্তু রাজনীতির ইতিহাসে পাঁশকুড়া লাইন হিসেবে বিখ্যাত হয়েছিল। উদয়ন গুহ কাল কোচবিহারে যেখানে গেছেন সেখানেই মিডিয়ার ফোকাস কেড়ে নিয়ে গেছেন। তার বাইরে কি হয়েছে কে জানে। তবে ভোটের একবারে শেষ বেলায় ভেটাগুড়িতে তাকে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সেটা দেখে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এইবারের ভোটটা আসলে না মহিলা ভোট ব্যাংকের ওপর তৃণমূলের জয় পরাজয়ের অঙ্ক অনেকটাই নির্ভর করছে। তাই উদয়ন গুহকে ঘিরে মহিলাদের এই বিক্ষোভে কি তৃণমূল কোথাও না কোথাও অশনি সংকেত দেখছে? দেখুন, হয় জিতবেন না হয় হারবেন, এর মাঝামাঝি তো কিছু হবে না, এটা সবাই জানেন। কিন্তু হারার আগে কি আর কেউ হারতে চান? তাই হারার আগে প্রতিপক্ষকে হারাতে আমরা জিতেছি, আমরা জিতছি, তোমরা হারছো, এটা বলে একটা স্লেজিং করা, ওই ক্রিকেটে স্লেজিং বলে বিষয়টা আছে না, এক দল আরেক দলকে যখন ব্যাটসম্যানরা ব্যাট করতে নামেন তখন, বা ব্যাটসম্যানরাও একদল, মোদ্দা কথা একদল আরেক দলকে বিভিন্ন টোন টিটকারি করে কথাবার্তা বলে তাদের মেজাজটা নষ্ট করে দেন, নিজেদের মাথা ফাতাগুলো গুলিয়ে দিলে সব স্ট্র্যাটেজিগুলো গণ্ডগোল হয়ে যাবে, সেই ফাঁকে আরেক দল ঠান্ডা মাথায় ফয়দা তুলে নিয়ে যাবেন, এটা বলা হয় আর কি। অস্ট্রেলিয়ানরা কি খুব বেশি করতো। পরে সৌরভ গাঙ্গুলি এসে ভারতীয় দলের মানসিকতা খানিকটা বদলেছিলেন, আর বিরাট কোহলির দল তো এই ব্যাপারে নাকি মাস্টার হয়ে উঠেছিল। সে যাই গে, এই যে স্লেজিং, এটা তার মানে কোথাও গিয়ে মনে হচ্ছে রাজনীতিতেও ঢুকে পড়েছে, জানেন তো। মানে শুরুতেই অপোজিশনের মনোবল গুড়িয়ে দেওয়ার চেষ্টা, সেটা কি এই সবগুলো দেখে বুঝতে পারছেন? मतदान के बाद अलग अलग लोगों ने बूथ लेवल तक का जो एनालिसिस किया और जो जानकारियां मिल रही है उसे विश्वास पक्का हो रहा है कि पहले चरण में एनडीए के पक्ष में एक तरफा मतदान हुआ है। ওটা কাগজের সার্ভে, বিজেপি সার্ভে, টাকা খাওয়ানোর সার্ভে, মিথ্যে কথা বলার সার্ভে। जो बीजेपी के लोग बोल रहे हैं कि इतनी सीटें आएंगी उतनी सीटें आएंगी, मैं सीधा बता देता हूं आपको, इनको 150 से ज्यादा नहीं मिलने वाली है। কেন্দ্রীয় সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এই যে প্রধানমন্ত্রী বলেছে, এটা তো বিজেপির কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা বলেনি, দেশের প্রধানমন্ত্রী বিজেপির সবথেকে বড় নেতা বলেছে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন জেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। মাছ ভাতের মধ্যেও প্রবল রাজনৈতিক অঙ্ক রয়েছে, কারণ মাছ ভাত বা মাছে ভাতে বাঙালি, এই কথাটা তো এখনও ভীষণভাবে আমাদের জন্য সত্যি। ফলে অভিষেক হিট করেছেন এমন একটা জায়গায় যেটা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সব বাঙালিরই কিন্তু দুর্বল জায়গা। তাই সংখ্যালঘুদের বার্তাও দেওয়া হলো, আবার সংখ্যাগুরুদের কাছে বিজেপির ওই বহিরাগত মানসিকতা
তত্ত্ব প্রচারটা করা গেল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে চাপ দেওয়া নেওয়ার খেলাটা না, এটা যত দেখছি ততই বুঝছি যে নেতা হওয়ার প্রাথমিক শর্ত কি জানেন? মানসিকভাবে প্রবল শক্তিশালী হতে হবে। এই যে চাপ, এই চাপ সহ্য করে কে কতক্ষণ স্নায়ুযুদ্ধে টিকে যাবেন, শেষ পর্যন্ত প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দেবেন, তার উপরেই কিন্তু নির্ভর করছে ভোটে কে লক্ষ্যমাত্রা পূরণ করবেন। যেরকম আজ লক্ষ্য তো সবারই তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যেই প্রচারে বেরিয়েছেন বা বেরোচ্ছেন বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী, কিন্তু ফের নিজের কেন্দ্রে তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। বহরমপুরে কংগ্রেস প্রার্থী গত কয়েকদিন বারবার বিক্ষোভের মুখে পড়ছেন। বিক্ষোভের মুখে পড়ে কখনো তৃণমূল কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়েছেন, কখনো আবার ওই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে গণ্ডগোলটা হলো না, তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন, হাসপাতালে ছিলেন, তাদের দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের সামনে পড়েছেন এবং দুটো ক্ষেত্রেই মেজাজ হারিয়েছেন। আজকেও বহরমপুরে একই কাণ্ড। আচ্ছা, তৃণমূল বা বিজেপি কি অধীর চৌধুরীকে স্লেজিং করছে নাকি একদম ম্যান মার্কিং করছে? যেখানেই যাবেন সেখানে গিয়ে তাকে এরকমভাবে চটিয়ে দিতে হবে। এটা এক সময় পিকে ব্যানার্জির একটা খুব ভালো ট্যাকটিস ছিল, জানেন তো। যখন তিনি দেখতেন যে বিপক্ষ দল খুব শক্তিশালী, হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গল খেলাই হচ্ছে, বিপক্ষ দল কোনো একটা দল, তিনি যে দলের কোচ, তার বিপক্ষ দল খুব শক্তিশালী এবং কোনো একজন ফুটবলার তিনি বাজিমাত করে দেবেন, তিনি একজন কোনো ফুটবলারকে লাগিয়ে দিতে সে পাগলের মতো দৌড় ঝাঁপ করে পা চালিয়ে বিপক্ষের পুরো ছন্দটাই নষ্ট করে দিত। এইটাই কি কোথাও গিয়ে করা হচ্ছে এখানে? বহরমপুরের ভোটাররা কিন্তু মনে করতে পারছেন না যে কবে নিজের আসনে এরকম কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অধীর চৌধুরীকে, এবং কবে এইভাবে ভোটের প্রচারে বেরিয়ে একবার নয় বারবার তিনি এই রকম মেজাজ হারাচ্ছেন। তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল, আমি ওখানে বসে বলেছি বাধা দাও, আটকে দাও, গো ব্যাক স্লোগান দাও, এটা কখনো চলে না। ওটা সংবিধান বিরোধী মনোভাব। তৃণমূলী যে করছে, আগেও করেছে দেখেছি, এটা সংবিধান বিরোধী মনোভাব। এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী করা ভয় পাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে থাকতে এইসব পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন। কখনো বলছেন তৃণমূল, কখনো তৃণমূলের কর্মীকে তেড়ে মারতে যাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, কখনো বলছেন অন্য দলের নামে। উনি চাইছেন কোনো না কোনোভাবে খবরে থাকতে, কারণ বহরমপুরে অধীর চৌধুরী হারতে চড়েছেন, তাই এই নাটকবাজি করছেন। যদি ভাবেন না যে নেতারা নিজেদের মধ্যেই খালি এই সাইকোলজিক্যাল প্রেশার গেমটা খেলছেন, তাহলে ভুল ভেবেছেন। নেতাদের বোঝা অত সহজ। নেতাদের এই মনস্তাত্ত্বিক খেলায় আমরাও কিন্তু অজান্তেই হয়তো শরিক হয়ে যাচ্ছি, বুঝতেই পারছি না কীভাবে। এটা তো বলতে গেলে কতগুলো কথা বলতেই হবে, সেই কথাগুলো আজ বলবো, কারণ এগুলো আপনার আমার বোঝা দরকার। আর সেইটা বোঝার জন্যই সেই কথাগুলো বলবো যে কথাগুলো না বললেই নয়।